তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল। তো আজকে আমার সেই একই কন্টেন্ট, মানে কি কন্টেন্ট, যেই বড় ব্লগার তার শাশুড়ি, মানে মৃত শাশুড়িকে নিয়ে কন্টেন্ট বানিয়েছে, তো সেই বিষয়ে আমি আবার আজকে কিছু কথা বলবো। তো এখানে আমার ভিডিওতে কি কি থাকবে, সেটা থাকবে হচ্ছে দুজন বড় ব্লগার এই যে বিষয়টা নিয়ে তারা কিন্তু তীব্র নিন্দা জানিয়েছে। এবং এই যে বড় ব্লগার, মানে প্রবাসী যে বড় ব্লগার, তিনি যে কাণ্ডটা করেছে, তিনি যেই তার মৃত শাশুড়িকে নিয়ে কন্টেন্ট বানিয়েছে, সেটা যে তাদের একদম পছন্দ হয়নি এবং তারা এই জিনিসটাকে পছন্দ করে না, সেটা কিন্তু তাদের ভিডিওর মাধ্যমে তারা একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। এটা নিয়ে আমি কিছু বলবো। আর হচ্ছে আগের দিন তারা যে মানে উনি উনি ওই কি বলবো, যে ব্লগার তার মেয়েকে কিভাবে বিশ্লেষণ করছিল, যে তার শাশুড়ি মাকে বা সেই মেয়েটি ঠাকুমাকে কোথায় রেখে আসলো, যে কেক বেক করা হয় তার মধ্যে রেখে দিয়ে আসলো, সেই বিষয়টা নিয়েও কিছু বলবো। আর কি বিষয় বলবো, আর বলবো যে তারা কবে এখানে এসেছিল বা ঘটনাটা কবে হয়েছে সেই বিষয় নিয়ে কিছু বলবো। তার মধ্যে যদি আরও কিছু মনে পড়ে তো সেটাও এখানে অ্যাড করে দেবো। তো চলো ভিডিওটা শুরু করি। তার আগে নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখানে যে দুজন ব্লগারের কথা, তার মধ্যে একজনের কথা আমি বলছি, যে ইন্ডিয়ান ব্লগার সৌমি। সেই মেয়েটিকে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। সেই মেয়েটি এবং তার হাজব্যান্ড দুজনকেই আমার ভীষণ ভালো লাগে। সদা হাস্যমুখ কিন্তু দেখা যায় না ওদের। আমি ব্লগ অনেক দিন ধরে দেখি, মাঝখানে কিন্তু খুব একটা যে এখন রেগুলার দেখা হয় তা না, মাঝে মধ্যে দেখি। যখন এখানে ছিল, মানে সৌমি যখন এখানে ছিল, তখন ও যে কি বলবো, যে মেকআপ, ব্রাইডাল মেকআপ শেখার জন্য এক জায়গায় ভর্তি হয়েছিল। তো আমি একজন ব্লগারকে কিন্তু ওকেই আমি প্রথম দেখেছি যে ব্রাইডাল মেকআপ শিখেছে এবং সে তার নিজের উপরে সেটা অ্যাপ্লাই করেছে। পরবর্তীকালে কিন্তু ওরা বিদেশেও গেছিলো। ও কিন্তু ভীষণ সহজভাবে খুব কঠিন কঠিন রান্নাগুলোও দেখায় ভীষণ সহজভাবে। ওর কাছে আমি, মানে বলতে গেলে ওর কাছেই আমি শিখেছি কীভাবে খুব কম সময় এবং ভীষণ ইজিভাবে মাইক্রো ওভেনে কী করে বিরিয়ানি রান্না করতে হয়, সেটা আমি ওর কাছেই শিখেছি। আর ভীষণ টেস্টি হয় সেই বিরিয়ানি, আমি অনেকবার সেটা করেছি। তো তারা কিন্তু, সে আর তার হাজব্যান্ড দুজন মিলেই কিন্তু এই যে জিনিসটা যেটা করেছে এই বড় ব্লগার, যেটা ছড়িয়ে দিয়েছে, এই নেগেটিভিটিটা ছড়িয়ে দিয়েছে। আবার নেগেটিভিটি বলতে অনেকেই আবার বলে, মানে অনেক ভিউয়ার আছে তারা বলে এই জিনিসটা নেগেটিভ জিনিস নয়। এই যে যে তার শাশুড়িকে নিয়ে, এই যে প্রবাসী যে শাশুড়িকে নিয়ে এই ভিডিওটা করেছে বা এই কন্টেন্টটা করছে, এইটা নেগেটিভ বিষয়, এটা নেগেটিভ জিনিস না। আচ্ছা, নেগেটিভ জিনিস আমার কাছে সেটাই যেটা হচ্ছে কোনো পজিটিভ জিনিস তো এটা না। তার আগে বলি, এটা নেগেটিভ জিনিস না তার মানে কি এটা পজিটিভ জিনিস? একদমই না। পজিটিভ জিনিস হলে তো তারা তো খুশি হতো, মানে যাদের বাড়িতে। তাহলে যদি আমি বলতে চাই, যদি এইরকম কোনো গত হয় কারো প্রিয়জন, তাহলে তো তারা খুশি হবে যদি সেটা পজিটিভ জিনিস হয়। এখানে তো খুশি হওয়ার কোনো বালাই নেই। গত হয়েছে মানে সে চিরতরে ছেড়ে চলে গেছে তার মা, তাহলে সেটা তো একটা নেগেটিভ জিনিসই। আর সেইটা এইভাবে স্প্রেড করে দিচ্ছে, মানে কি বলবো, বিশ্বের কাছে স্প্রেড করে দিচ্ছে। তো আমরা সেই রকমই দেখতে পাচ্ছি। তো এই কারণে এই কন্টেন্টটাকে আমি নেগেটিভ কন্টেন্টই বলবো। সে যে যার, মানে যেই ভিউয়ার যাই বলুক না কেন। তো এইখানে এই সৌমির হাজব্যান্ড কিন্তু এই নেগেটিভ জিনিসটা যেইভাবে দেখাচ্ছে, যেইভাবে কন্টেন্ট করছে, মৃত মায়ের দেহ যেইভাবে বিক্রি করছে সোশ্যাল মিডিয়ায়, এটা দেখে কিন্তু তারাও ধিক্কার জানিয়েছে। এবং তারা এটাই বলতে চেয়েছে যে মানে মানুষ এরপরে আরও এইরকম আরও করতে পারে এবং মানুষ টাকার জন্য না জানি আর কত কিছু করবে, যেটা আমাদের সবারই কথা। আমরা ভীষণভাবে অবাক হয়েছি যে মানুষ টাকার জন্য, মানুষ নিজের জায়গা ধরে রাখার জন্য, মানুষ আরও উঁচুতে ওঠার জন্য আরও কত কী করতে পারে। আরেকজন আমাদের এই রাজ্যেরই একজন ব্লগার, সেও মানে খুব ছোট ব্লগার বলবো না, মানে সেও তার দিক থেকে বেশ যথেষ্ট ভালো ব্লগার এবং বড় ব্লগার। তো উনিও কিন্তু এইরকম কিছু ঘটনা ঘটলে উনিও ওনার মতন করে প্রতিবাদ করে। আমি প্রথম থেকে ওনাকে দেখে আসছি। তো উনিও কিন্তু এই ব্যাপারটাকে নিয়ে তীব্র নিন্দা করেছে এবং তার মতন করে উনিও কিন্তু ধিক্কার জানিয়েছে যে একটি মানুষ যখন মারা যায় এবং তার তো মারা যাওয়ার পরে তার তো আর কিছু করার থাকে না। তার তখন সেটা একটা নিথর দেহ, তার সঙ্গে কি হচ্ছে না হচ্ছে, তাকে কেমন দেখতে লাগছে, তার হাতে কিন্তু আর কিচ্ছু নেই। তখন তার পরিবারের লোকজন যেটা মনে করবে তার সঙ্গে, সেটাই হবে। এবং সে যখন নেই এই পৃথিবীতে, তার যখন কিছু করার নেই, তাকে পরিবারের লোক বিক্রি করছে, তার দেহটাকে বিক্রি করছে। এটা কিন্তু ওই মৃত ব্যক্তির জন্য একটা অপমানজনক অবস্থা, একদম অপমানজনক অবস্থা। তাকে অপমান করা হচ্ছে তার মৃত দেহটাকে নিয়ে এইভাবে, যে জিনিসটা স্প্রেড করা হলো এবং এটা নিয়ে যে সবাই এত সমালোচনা করছে,
এত ঝড় উঠেছে, এইটা কিন্তু একদম একটা মৃত ব্যক্তিকে, বয়স্ক মৃত ব্যক্তিকে অপমান করা। তো সেটাও উনি কিন্তু খুব সুন্দরভাবে করে দিয়েছে। উনি বলছে ওনার পরিবারের লোকজন এটা ওনাকে বলেছে। পরিবারের লোকজন কে কতটা বলেছে আমি জানি না। হয়তো এখানে এমন একটা ব্যাপার আছে যেখানে যেই বাড়ির মেম্বার সবথেকে বেশি আর্ন করে তাদের কথাই সেখানে শেষ কথা হয়। তাছাড়া অন্য যারা আছে তাদের কথা আমার মনে হয় না শেষ কথা এখানে হতে পারে। হয়তো এই ক্ষেত্রে সেই রকমই অবস্থা হয়েছে। এখানে আবার অনেকে দেখলাম কমেন্টের মাধ্যমে বলছে শ্রীদেবীর সঙ্গে তুলনা করা হচ্ছে। আমার না এই কমেন্টটা দেখে জাস্ট হাসি পেয়েছে। শ্রীদেবীর সঙ্গে তুলনা করা হয়েছে, যে শ্রীদেবী যখন মারা গেছিলেন তখন তাকে যে সৎকার করা হয়েছিল সেইটা দেখানো হয়েছে, এবং তার মেয়ের বা তার হাজব্যান্ডের যে এক্সপ্রেশন, তারা কি করছে সেটাও জুম করে করে ক্যামেরাম্যানরা দেখিয়েছে, তার সঙ্গে তুলনা করছে। আচ্ছা, এখানে শ্রীদেবীর সঙ্গে কি ওনার শাশুড়ির তুলনা আসে বা ওনারও তুলনা আসে? হ্যাঁ, উনি হতে পারে অনেক বড় ব্লগার, কিন্তু উনি 1 মিলিয়ন লোকের কাছে ওনার ব্যাপারটা, মানে ওনার যেই ব্লগিংটা সেটা পৌঁছে দিতে পেরেছে। কিন্তু শ্রীদেবী কি 1 মিলিয়ন মানুষের কাছে সীমাবদ্ধ ছিল? শ্রীদেবী বিশ্বের প্রত্যেকটা মানুষ শ্রীদেবীকে চিনত। শ্রীদেবী এমন একটা পার্সোনালিটি, এমন একজন স্টার ছিলেন যে শ্রীদেবীর সঙ্গে ওনার আত্মীয়ের সঙ্গে তুলনা করা, এটা মানে কতটা যুক্তিসঙ্গত আর কতটা কি বলবো, যে দর্শক এটা লিখেছে কতটা কি বলবো, যে ওনার ফ্যান, মানে কি ধরনের ফ্যান আমি বুঝি না। এই ফ্যান কি ধুলো জমা ফ্যান নাকি অন্য রকম ভাতের মার ফ্যান, আমি বুঝতে পারি না। হয়তো সেই রকমই কিছু হবে, যে এতটা ওনার প্রেমে পাগল, ওনার জন্য পাগল, তারা শ্রীদেবীর সঙ্গে শ্রীদেবীর মৃত্যুর সঙ্গে ওনার শাশুড়ির বা ওনার তুলনা করছে, মানে ওনার শাশুড়ির, ওনার তো না, ওনার শাশুড়ির তুলনা করছে। তো এইখানে শ্রীদেবীকে আমরা যেই রকমভাবে দেখেছি, শ্রীদেবী একজন স্টার, তাকে আমরা একজন স্টার বলে দেখেছি। আমরা ওনার সিনেমা দেখে বড় হয়েছি, আমরা ওনার মানে রূপে, মানে ওনার অভিনয়ে আমরা কিন্তু ফিদা, আমরা যারা যারা শ্রীদেবীর ভক্ত। তো উনি যখন পরলোক গমন করলেন তখন আমাদের প্রত্যেকের একটা শেষ যাত্রা, ওনার শেষ যাত্রা দেখার একটা কি বলবো না, ওনার শেষ যাত্রাটা কিভাবে হয় এটা দেখার ইচ্ছা সবার মধ্যেই থাকে। যেমনি এখন আরও বড় বড় যারা স্টার যারা আছে, তাদের যদি কখনো কিছু হয়ে যায়, অনেকেরই তো এর মধ্যে আছে, বয়স হয়েছে, কিছুদিন আগে ধর্মেন্দ্রজির এরকম একটা ঘটনা ঘটলো, তার সমবয়সী এখন অনেক কিন্তু স্টার আছে যাদের এইরকম ঘটনা কিন্তু যখন তখন হয়ে যেতে পারে। তারা যখন পরলোক গমন করবে, তাদের জিনিসটা কি, শেষ যাত্রাটা কি দেখাবে না? আমরা দেখতে চাইবো না? তো তখন কি আমরা এর সঙ্গে তুলনা করব, বা একে আমরা সেই বলিউড স্টারের সঙ্গে আমরা তুলনা করব? এই যে মাইকেল জ্যাকসন যখন চলে গেলেন তখন কি অবস্থা আমরা দেখেছি। তার আগে আমাদের জুবিন গর্গের কথা ভুলে গেলে তো চলবে না। জুবিন গর্গ যখন চলে গেলেন তখন কীরকম সবাই পাগলের মতন হয়ে গিয়ে সেইখানে কি বলবো, সবাই দৌড়ে ছুটে চলে গেছিল যে শেষবারের মতো জুবিন গর্গকে দেখার জন্য। তো ইনি একজন বয়স্ক মহিলা, ইনি বয়সজনিত কারণে ওনার এইরকম হয়েছে। তো তার শেষকৃত্য এইভাবে কে ভাই দেখতে চায়? আমি তো জানি না উনি কোন বলিউডের স্টার ছিলেন যে ওনার শেষকৃত্য এইভাবে দেখতে চায় লোকে। আজকে এই কথাগুলো বলছি, আমার নিজেরও বলতে খারাপ লাগছে যে একজন বয়স্ক মানুষ, উনি তো জানেনই না ওনার সম্বন্ধে এইরকমটা, ওনার বৌমা এরকমটা ছড়িয়ে বেরিয়েছে, এরকমটা করেছে। আজকে এই ভিডিও করতে গিয়ে ওনার সম্বন্ধে যেটুকুনি বলা হচ্ছে তার জন্য আমি সরি চাইছি, কিন্তু এই ওনার বৌমার যে কাণ্ড কারখানার সম্বন্ধে কিছু কথা বলতে গেলে এই কথাগুলো আসবে। ওনার কিন্তু এতে কোনো দোষ ছিল না, কোনো ওনার ভুল ছিল না, কোনো অন্যায় ছিল না, উনি জানেনও না যে ওনাকে নিয়ে কি হচ্ছে। পুরোপুরি একটা অসম্মান করা হলো ওনাকে। তো যাই হোক, এইবার আসি যে উনি মারা গেছেন কবে। উনি ওনার ভাইয়ের বউয়ের চ্যানেল থেকে জানা গেল যে উনি মারা গেছেন বৃহস্পতিবার মারা গেছেন ওনারা, মানে বৃহস্পতিবার হয়তো ভোর রাতে মারা গেছেন ওনারা, বৃহস্পতিবার বেরিয়েছে, তারপরে হচ্ছে শুক্রবার হচ্ছে ওনারা কলকাতায় এসছে, এরকমই জানা গেল। আর ওই ভিডিও এসছে যত সম্ভব মানে 3 মার্চ, উনি ভিডিওটা দিয়েছে 3 মার্চ মানে হচ্ছে মঙ্গলবার, তার মানে শুক্রবার, শনি রবি সোম মঙ্গল, মানে ধরো তোমার বৃহস্পতিবার মারা গেছে আর উনি ভিডিওটা পোস্ট করেছে মঙ্গলবার, মানে 5 দিনের মাথায়। তখনও কিন্তু একদম
শোকটা একদম কি বলবো, কাঁচা শোকটা কখনো যাওয়ার কথা না। শোক যেতে যেতে প্রায় 10 দিন সময় লাগে। যখন ঘাট কাজে করা হয় তখন ঘাটেই কিন্তু অর্ধেকটা শোক চলে যায়, তারপরে যখন মন্ত্র পড়া হয় তারপরে বাকি শোকটা যায়, তারপরে যখন নিয়ম ভঙ্গটা হয় তখন অনেকটাই শোক চলে যায়। বাকি যেইটুকুনি শোক থাকে সেইটুকুনি শোক কিন্তু 6 বছর 1 বছর 6 মাস 1 বছর, মানে 6 মাস বা 1 বছর পর্যন্ত থাকে। তো হ্যাঁ, উনি যখন ভিডিওটা পোস্ট করেছে তখন কিন্তু একদমই কাঁচা শোক যেটাকে বলে, এর মধ্যেও কিন্তু উনি এই ভিডিওটাকে পোস্ট করেছে। তো ওনাকে কি বলবো আমি জানি না, মানে এটা বেশিরভাগ মানুষের কথা, কিন্তু ওনার যারা একদম অন্ধভক্ত তারা এই জিনিসটাকে কিছুতেই দোষ দেখতে পাচ্ছে না, এই জিনিসটার মধ্যে তারা একদমই দোষ দেখতে পাচ্ছে না। মানে ওনারা এই যে বিদেশি একটা ব্লগ দেখবে, এইটাতেই ওনারা যে এমনভাবে হ্যাপি হয়ে থাকে, ওনাদেরকে এমন হ্যাপি করে রাখে, হয়তো এখানে ওনাদের মধ্যে মানে যারা ওনার ব্লগটা দেখে, যারা এতটাই ভালোবাসা দিয়েছে, তাদের মধ্যে মনে হয় একটা যে কি বলবো, অদম্য ইচ্ছা ছিল তারা বিদেশে যাক এবং ওই যে বিদেশি যে লাইফ স্টাইলটা যেটা উনি লিড করছে সেইটা ওনারা করুক, এবং সেটা ওরা করতে পারছে না বলে ওনাকে কিন্তু এতটা কি বলবো অন্ধভক্ত হয়ে আছে, ওনার অন্ধভক্ত হয়ে আছে। তো আজকে যেই মানে ওনার ভাইয়ের বউ যে ব্লগটা দেখলাম, সেখানেও কিন্তু ভাইয়ের বউকে বেশ সুন্দর করে উনি ট্রেনিং দিয়েছে। মানে উনি যেরকম করে মানে কাব্য টাইপের একটা কি বলবো ব্যাকগ্রাউন্ড ভয়েস দেয়, ওনার ভাইয়ের বউ কিন্তু একদম সেই রকম করে কাব্য মার্কার একটা ভয়েস ওনার ভিডিওতে দেয়। একদম চোখ বন্ধ করে যদি তোমরা শোনো, তোমরা কিন্তু কেউ বুঝতে পারবে না যে কোনটা কে। এইরকম করে ওরা ভয়েস দুজনে একই রকম। কিন্তু এই জিনিসটা নিয়েই একবার একটা ঠিক এই জিনিসটা বলবো না, এইরকম একটা জিনিস নিয়ে একবার একটা ভীষণ পরিমাণে কি বলবো কন্ট্রোভার্সি শুরু হয়েছিল। বং সুইডেন বলে যেই মনে হয় যত সম্ভব বং সুইডেনের সঙ্গে ঘটনাটা ঘটেছিল। বং সুইডেনও আমার মনে হয় এই কি বলবো মেদিনীপুরেরই মেয়ে, এবং সে ভয়েস দেয়, এইরকম করেই ভয়েস দেয়। আর তার ভিডিও কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। সবথেকে বেশি ভালো লাগে তার যে সে বিদেশে থেকেও সে আমাদের এই ভারতীয় যে বাঙালি কালচারটাকে, বাঙালি যে ফেস্টিভ্যালগুলোকে এত সুন্দর করে তার ভিডিওর মাধ্যমে তুলে ধরে, এবং উনি যতটা পরিমাণে তার মানে সেটা করে বা সেটা ফুটিয়ে তোলে, সেটা হয়তো আমরাও করতে পারি না, আমরা অনেকেও করতে পারি না। আমি তো পারিই না, আমার তাতে কোনো লজ্জা নেই। এত সুন্দর করে উনি নানান রকম যে আমাদের উৎসবগুলো, আমাদের ফেস্টিভ্যালগুলোকে উনি করে, যেমনি হচ্ছে জন্মাষ্টমী থেকে শুরু করে গণেশ পুজো থেকে শুরু করে এত রকমের উনি একার হাতে রান্না করে। কম বয়সী মেয়েটি, খুবই কম বয়স, মানে আমার থেকে তো অনেকটাই কম বয়স। জন্মাষ্টমীতে আমি প্রত্যেকবার দেখি যে ছাপানো ভোগ লাগানো বা এই রকম মানে নিজের হাতে বাজার করে নিজে কত রকম রান্না করে, মানে তাকে হ্যাটস অফ দেওয়া ছাড়া আর আমার মানে কি বলবো মানে আর অন্য কিছু মাথায় আসে না। এত সুন্দর করে সে নিজের কালচারটাকে ধরে রেখেছে, ভীষণ ভালো লাগে। তো উনি যখন এরকম করে প্রেজেন্ট করতো তার ব্লগটাকে, তখন ওনার যে ফ্যান পেজ আছে তারা কিন্তু ভীষণভাবে যার পেছনে পড়ে যায়, সাংঘাতিক তার অবস্থা করে দেয়। তার যে অন্ধভক্তরা আছে তাকে নিয়ে কিন্তু খুব বাজেভাবে একটা শুরু করেছিল। সেখানে কিন্তু এই যে এই বড় ব্লগার যে তার শাশুড়ি, মৃত শাশুড়িকে নিয়ে কন্টেন্ট করেছে, সে কিন্তু একটা প্রতিবাদ করেনি যে না তোমরা এইরকম কেন করছো, তোমরা এইরকম করো না। ওটা ও মানে কপি করা না, হয়তো একজন বড় ব্লগারকে দেখে শিখেছে। এইখানে এই বড় ব্লগার মানে এই যে শাশুড়িকে নিয়ে, মৃত শাশুড়িকে নিয়ে যে কন্টেন্ট করেছে, তাকে সবাই এতটা কি বলবো মানে ওই তোয়ালেতে মুড়িয়ে হালকাভাবে কেন বলছে, কি কারণে বলছে। এটাই যদি সন্দীপ হতো বা অন্য কেউ হতো, তাহলে তো একদম মানে সন্দীপের একদম চচ্চড়ি বানিয়ে দিত সন্দীপকে। যদি সন্দীপ ভুলবশত এরকম কিছু করে ফেলতো, তাহলে তো সন্দীপের এখানে একদম আগুন, ইউটিউবে আগুন জ্বলতো, আর সন্দীপকে একদম চচ্চড়ি বানিয়ে দিত। বেচু 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 বলে আর শেষ করতো না। হ্যাঁ এই বেচেছে ওই বেচেছে, এখন এর এই বেচছে ওই বেচছে, হ্যাঁ মৃত মানুষকেও ছাড়ছে না, এইরকম করে ওরা একদম জিনা হারাম করে দিত। তো এই ক্ষেত্রে কিন্তু আমি দেখছি এটা হচ্ছে না। কি কারণে হচ্ছে না? কেননা উনি বড় ব্লগার, 1 মিলিয়নের উপর সাবস্ক্রাইবার, ওনার শাশুড়িকে বেচে 1.4 মিলিয়ন ওনার ভিউজ হয়ে গেছে। সেই কারণে কিন্তু ওনাকে এইভাবে কেউ কিন্তু বলবে না। তো যাই হোক, তখন কিন্তু উনি এইভাবে কখনো প্রতিবাদ করেনি যে তুমি বলো না, কেননা ওনার কাছ থেকে সবাই বলে যে শেখার আছে। উনি এমন একজন ব্লগার যে নিজে একটা মহিলা হয়ে এতটা উঁচুতে উঠেছে, তো ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তা ওনার কাছ থেকে যখন শেখার আছে, তাহলে না হয় বং সুইডেন যে উনি ওনার কাছ থেকে এই ভয়েস ওভার শিখেছে, শিখে তার মতন করে সে প্রেজেন্ট করছে তার ভিডিওটাতে। তো তখন তো এই যে শাশুড়ির মৃতদেহ বেচা ব্লগার, তখন তো বলতেই পারতো যে না এটা তো আমাকে নকল করা না, আমার কাছ থেকে শিখে ও করেছে, করতেই পারে, কি আছে তাই। ভালো কিছু যদি কেউ শিখে করে অবশ্যই করুক। তা তোমরা ওকে নিয়ে এতটা ট্রোল করো না, বা তোমরা ওকে নিয়ে
নিয়ে এতটা বাজে কিছু বলো না। কিন্তু তখন তো উনি এটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে, তো উনি তখন এতটুকুও প্রতিবাদ করতে আসেনি। উনি যদি একটা বার এটা নিয়ে বলতো, ওনার যে ফ্যান পেজ আছে বা যাই আছে তারা কিন্তু চুপ হয়ে যেত, তারা কিন্তু কিছু বলতো না। তো এখানে মনে হয় না যে মানে ব্যাকগ্রাউন্ডে উনি কিছু খেলে গেছেন, উনি চাইবে সব সময় উনি ওপরে থাকবে আর কেউ ওপরে উঠবে না। এটা হয় না? হ্যাঁ, এটা হয়, কেন হবে না? এমন অনেক বড় বড় শিল্পী আছে যারা নিজেরা তার ছেলেকে উঠতে দেয়নি, কেননা তার ছেলেরাও কিন্তু অনেক ট্যালেন্টেড ছিল, কিন্তু সে চায়নি যে তার ছেলেরা তার থেকে তাকে ছাপিয়ে ওপরে উঠে যাক, তার গানকে লোকে আরও বেশি করে পছন্দ করুক। এরকম অনেক শিল্পী আছে। তো এইরকম উনিও তাই, উনি যে এত বড় একজন ব্লগার, উনি একাই সেটা থাকবে, আর কেউ ওনাকে টক্কর দেবার মতন আর কেউ সোশ্যাল মিডিয়ায় থাকবে না। তার জন্য উনি কিন্তু এর কোনো প্রতিবাদ করেনি। তো আজকে আরেকটা জিনিস আমি দেখলাম, সেই জিনিসটা হচ্ছে একজন কিস্মি বণিক বলে একজন, যে সব জায়গায় গিয়ে কিন্তু তার নাকটা নাড়তেই হবে, সমস্ত জায়গায় গিয়ে তার নাক নাড়তে হবে। সে দেখলাম এই যে যে শাশুড়ির মৃতদেহ নিয়ে কন্টেন্ট করেছে, তার ভাইয়ের বউয়ের চ্যানেলে গিয়ে কমেন্ট করেছে, সেখানেও কিন্তু লাগানি ভাজানির কাজ করছে যে তোমার দিদিভাইকে নিয়ে সবাই এরকম ধরনের মানে নোংরামো করছে, কাটাছেড়া করছে। ছোট ভাইয়ের সঙ্গে কথা হয়েছে আমার, কে জানে ওনার ছোট ভাইটা আবার কেটা, তো তার সঙ্গে কথা হয়েছে। তো সেখানে দেখলাম উনি এইরকম ধরনের একটা কমেন্ট করেছে। আচ্ছা, উনি কি মনে নেই উনি কি কাণ্ডটা করেছে? ওনার কাণ্ডর জন্য একজন জেলে যেতে যেতে মানে এখনও যায়নি, জেলে যেতে যেতে যায়নি, তার নামে হাইকোর্টে তার নামে কেস হয়ে গেছে ওনার এই কাণ্ড কারখানার জন্য। উনি কারোর সঙ্গে একটা ওনার কি বলবো প্রতিহিংসা নেওয়ার জন্য, তার ক্ষতি করার জন্য উনি এমন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ করে তাদের নামে কিছু ইনফরমেশন দিয়েছিল, এবং সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে লাস্টে কেস হয়। আর ইনি নিজের গা ছেড়ে এখন এদিক ওদিক ঘুরে বেরিয়ে কমেন্ট করে চুগলিবাজি করে বেড়াচ্ছে। এইসব চুগলিবাজি কিছু ভিউয়ার্সের জন্য না কিন্তু অনেকের ক্ষতি হয়। তো বলবো যারা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, আমি তাদের উদ্দেশ্যে একটাই আমার কথা, যে এই ধরনের চুগলিবাজি তো শুধু এই কিস্মি বণিক একা নেই, আরও অনেকেই আছে। তো তাদের কথা শুনে আমার মনে হয় না চলাই ভালো। আর ব্লগাররা যদি এইসব মানুষের সঙ্গে যোগাযোগ রাখে, তাহলে যে তাদের অবস্থাও কতটা কি হতে পারে সেটা তারাও একটু চোখ কান খোলা রাখলে দেখতে পাবে। কেননা দর্শক যারা আছে, দর্শকই কিন্তু ওঠাতে পারে, দর্শকই নামাতে পারে। তবে এই যে বাচ্চাটা দর্শক, এই যে যা করবে তাতেই মাথায় তুলে নাচবে, জানি না কি এমন আছে। কেননা ইনি তো মাটিতে পা দিয়ে চলেন না, ইনি মাটির কাছাকাছি ব্যক্তিত্ব নন। এনাকে অনেক বলে এনার ব্যক্তিত্ব নাকি ভীষণ মানে সেই ব্যক্তিত্ব সেই ব্যক্তি, মানে এনার খুব হাই ফাই ব্যক্তিত্ব। তো আমার মনে হয় না যে ইনি মাটির খুব কাছাকাছি ব্যক্তিত্ব। সবাই কিন্তু যখন প্রথম শুরু করে তখন মাটির কাছাকাছি থেকে শুরু করে, কিন্তু তাদের যে নামডাক হয়ে যায়, অনেক ফলোয়ার্স হয়ে যায়, অনেক ভিউজ হয়ে যায়, তখন কিন্তু তারা আর মাটির কাছাকাছি থাকে না। সবই হচ্ছে টাকার গন্ধ। টাকার গন্ধ যখন অনেক বেশি পরিমাণে আসতে আরম্ভ করে, তখন আর তারা মানুষকে মানুষ বলে মনে করে না। তখন তারা নিজের জায়গা ধরে রাখার জন্য এইরকম এত মানে ছোট, এত মানে নোংরা কাজও তারা করতে পারে, এত নেগেটিভিটি স্প্রেডও তারা করতে পারে। তো এখন কমেন্টের মাধ্যমে মানে ফেসবুকে তো ওনাকে নিয়ে প্রচণ্ড পরিমাণ ট্রোল হচ্ছে। তো সেখানে অনেক কমেন্টে কিন্তু দেখতে পাচ্ছি, এতদিন উনি যে বিদেশের ব্যাপারে মানে ক্যালিফোর্নিয়ায় উনি থাকে, সেখানকার ব্যাপারে উনি যে তথ্য দিয়েছে, ইনফরমেশন দিয়েছে, সেইগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভুলভাল উনি ইনফরমেশন দিয়ে গেছে। এতদিন এতটা কিন্তু সবার কাছ থেকে বেরোয়নি। এখন অনেকেই সাহস পাচ্ছে বলতে, কেননা বললাম ওনার যে ফ্যান ফলোয়ার্স, ওনার যে ফ্যান পেজ, তারা এতটাই স্ট্রং, কেউ ওনার বিরুদ্ধে যে কিছু বলবে সেটা বলার মতন সাহস তাদের ছিল না। কিন্তু এখন ওনার আসল সমস্ত সত্যিটা বেরিয়ে যাচ্ছে। আর ওনার বাড়ির লোক, ওনার হাজব্যান্ডকে দেখে মনে হয় সত্যি স্পাইনলেস, যে এই ব্যাপারটা নিয়েও তারা কেন কিছু বারণ করছে না, কিছু হচ্ছে না। আজকে যাই হোক ওনার ভিডিওটা আসেনি, হয়তো বাড়ির লোক বুঝতে পেরেছে যে না, এতটা করাও ঠিক হয়নি, এটা ঠিক হয়নি। তো ওনার টাকাতেই কি বেশিরভাগটা চলে? এটা কিন্তু একটা বড়সড় প্রশ্ন। কিন্তু উনি তো এমন একটা মানে চাকরি করে, আর সেখানে বিদেশে আছে, ভালো রকম ওনার স্যালারি, আমি যতটা জানি ভালো রকম স্যালারি, তারপরেও এতটা নিচে নেমে গিয়ে কি করে সাপোর্ট করে। একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, তাই আবার ভিডিওটা অন করতে হলো, কেননা আমার অত না মনে থাকে না, পয়েন্টগুলো অতটা মনে থাকে না। তো সেটা হচ্ছে উনি আগের দিন যেই ভিডিওটা দিয়েছিল, তো সেটা আমি বললাম আগের দিন ভিডিওতে বলেছি, আমি ওটা ক্লিক করে দেখিনি, কেননা আমি ওই কভার দেখে আমি বুঝতে পেরেছি ভিডিওর ভেতরে কী আছে। তো উনি লাস্টের দিকে উনি যেই জিনিসটা উনি করেছে, ওনার মেয়েকে যেই বিশ্লেষণ করেছে যে ও ঠাম্মাকে কোথায় রেখে এসছে, তো সেইটা আমার এক খুব প্রিয়জন ফোন করে বললো যে জানো দিদি, যে কি বলেছে মানে তুমি সেটা শুনতে পারবে না, বলে আমারও অসুবিধা হচ্ছিল শুনতে, কিন্তু তবুও সেটা শুনলাম। মানে সত্যি কথা, ওটা শোনার পরে আমার এখন মনে হচ্ছে আমি কি
কেক বানাতে পারবো? মানে ওভেনে আমি কি কেক ব্যাটার দিয়ে কেকটা বানাতে পারবো? তারপরে কেকটা যখন বেরোবে আমি কি খেতে পারবো? আজকে খেতে বসে আমার ওনার ওই কথাটা মনে পড়ে গেছিলো। আর সত্যি কথা বলতে আমার খাবারটা না মুখে ঢুকছিল না। উনি যেইভাবে বিশ্লেষণ করেছে যে ওনার শাশুড়ি, মানে কি বলবো, যেইভাবে ওনার শাশুড়ির শেষ যাত্রাকে ওনার মেয়ের কাছে বিশ্লেষণ করেছে, সেটাকে কেক ওভেনের সঙ্গে তুলনা করে এটা উনি কী করে করতে পারলো? এই এত কথা না হতো না, জানো তো, এত কথা হতো না। ইনি যদি একজন অশিক্ষিত মানুষ হতো, যে পড়াশোনা কম জানি, জ্ঞান কম আছে, শিক্ষা দীক্ষা কম আছে, কালচারটা অন্যরকম, তাহলে এত কথা আসতো না। কিন্তু উনি তো, বা ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো অন্যরকম, শিক্ষিত পরিবারই বলে আমরা জানি। কিন্তু আদৌ কি মানে প্রথম থেকেই শিক্ষা দীক্ষা এদের আছে, না কি হঠাৎ করে পেয়ে গেলে যেটা হয় সেটা? এখন এগুলো বলতে কিন্তু বাধ্য হচ্ছি। তো উনি এই জিনিসটা তো অন্য রকমভাবেও বলতে পারতো, বা উনি যেইভাবে বিশ্লেষণ করেছে সেটা ক্যামেরা অফ করে ওনার মেয়েকে সেইভাবে বিশ্লেষণ করতে পারতো। এইটা কি মানে এইভাবে বিশ্লেষণ করার জিনিস? আমি তো ভেবে পাই না যে এইটা যদি ওনার মেয়েকে সেইভাবে উনি বোঝাতে চাইতো, যে একদম পুরোপুরিভাবে বোঝাবে যে কি হয়, তাহলে উনি ওনার মেয়েকে নিয়ে যেতে পারতো সঙ্গে করে, বা ইউটিউব সার্চ করলেও এখন এইরকম ভিডিও অনেক পাওয়া যায়, সেটা দেখাতে পারতো। এইরকম একটা কেক ওভেনের সঙ্গে উনি তুলনা করলো কেন? তাহলে কি ওনার মেয়ে লাস্টে এটা প্রশ্ন করলো যে তাহলে যে কেকটা আমরা বেক করতে দিই, কেকটা বেরোয়, তাহলে কি ঠামিও কি কেক হয়ে বাইরে বেরোলো? এরকম কি ওনার মেয়ে জিজ্ঞেস করেছে? জানি না, জানা নেই। কতটা মানুষ সাইকো হলে, মানে সাইকো মানে এখানে যে একদম উগ্র সাইকোর কথা আমি বলছি তা কিন্তু না, প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু কিন্তু সাইকোপ্যাথ ব্যাপারটা থাকে। তো ওনার মধ্যে আমি যেটা বুঝলাম, উনি যেইভাবে ডিসক্রাইব করলো ব্যাপারটাকে, সেটা কিন্তু কোনো সাধারণ মানুষ, সুস্থ মানুষ এটা করতে পারে না, একদমই করতে পারে না। মানে আমি তো কাউকে শুনিনি যে এই জিনিসটাকে এইভাবে বিশ্লেষণ করতে, যে কোনো কেক ওভেনের সঙ্গে এই জিনিসটাকে তুলনা করতে। তা উনি যে মুখে বলল, আমারই তো মনে হচ্ছে আমি এখন যদি কোনো কেক ওভেনে বেক করতে দিই, আমি সেটা মানে সেটা আমার ওই কথাটা মনে পড়ে যাবে। এবার উনি যখন বেক করবে, মানে যাই হোক, কেক বেক করুক, চিকেন তন্দুর করুক, যাই করুক, ওনার কি এই কথাটা একবারও মনে পড়বে না? আর উনি সেটা, সেই জিনিসটা খেতে পারবে? উনি তন্দুর বেক করতে দিল বা কুকিজ করলো, মানে তখন কি উনি এটা মনে ওনার পড়বে না? উনি সেই জিনিসটা খেতে পারবে? কি জানি বাবা, মানে টাকার জন্য সবই তো এরা করতে পারে, তাই না? সব কিছু করতে পারে, করা যায়। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।